অবশেষে তেজ সুধার কাছাকাছি এলো। সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা বলে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সব কিছু করা যায়, আর সেটাই ছাদটাকে ভালো করে পরিষ্কার করে আমি প্রমাণ করে দেব। অন্যদিকে তেজের ছোটকাকে সুধার অতীতের ব্যাপারে সব কিছু বলতে থাকে আর বলে সেদিন আমাদের বিয়ে নিয়ে সবাই খুব খুশি ছিল, আর তুমি তো জানো আমি আমার পরিবারের খুশিটাই সব থেকে আগে যাই। সেদিন আমার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছিল আমাদের পুরো পরিবারের মান সম্মান। তাই সেদিন সুধার অতীতের ব্যাপারে জানতে পেরেও আমি কিছু করতে পারিনি। আমায় তুমি ক্ষমা করো ছোটকা। তখন ছোটকা বলে তুই আমার কাছে ক্ষমা চাইছিস? তুই এই কাজটা করে প্রমাণ করে দিয়েছিস যে তুই এই বাড়ির আর এই বংশের যোগ্য উত্তরাধিকারী। তোর জন্য আজ গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। তখন তেজ বলে আমি সেই সময় ঠাম্মিকে কিছুই বলতে পারিনি, আমি বলতে পারিনি এই প্রথমবার ঠাম্মির মানুষ চিনতে ভুল হয়েছে। তখন ছোটকা বলে ভুল? কিসের ভুল? কোনটা ভুল? তখন তেজ বলে ভুল নয়, এই যে সুধা আমাকে আমার পরিবারের কাউকে ওর ডিভোর্সের ব্যাপারে কিচ্ছু জানায়নি, আর কোনো সম্পর্কে শুরু তো মিথ্যে দিয়ে হতে পারে না। তখন ছোটকা বলে আমি মানছি সুধা হয়তো বলেনি, কিন্তু তুই কি জানার চেষ্টা করেছিস? হয়তো ও বলতে চেয়েছিল, তুই জানার চেষ্টা করিসনি। তখন তেজ মনে মনে ভাবতে লাগে হ্যাঁ সুধা তো আমাকে সব বলতেই চেয়েছিল। তখন ছোটকা বলে মা তো তার বড় নাত বৌমার মধ্যে যে গুণগুলো চেয়েছিল সবই তো সুধার মধ্যে আছে, আর আজকে সুধার এই গুণগুলো থেকে তার অতীত বড় হয়ে উঠল তোর কাছে। সেই সব প্রশ্ন করেছিস নিজেকে তুই? অন্যদিকে ইমন বিজিতকে বলে কই তোমার লোক কোথায়, এখনো আসছে না কেন? তখন বিজিত বলে আমার মনে হয় ও এই কাজটা আর করতে পারবে না। তখন ইমন বলে ঠিক আছে তুমি ওর ফোন নাম্বারটা দাও, আমি ওকে রাজি করিয়ে নেব। তখন বিজিত বলে না ম্যাম, আমি ওর ফোন নাম্বারটা দিতে পারবো না, কারণ ও বলেছিল ওর ফোন নাম্বার আর ওর কথা যেন আমি কাউকে না বলি। তখন ইমন রেগে গিয়ে বলে তুমি আমার মুখের উপরে কথা বলছো, তোমার সাহস তো কম নয়। ঠিক আছে তুমি ওকেই বলো তোমার জন্য একটা কাজ খুঁজে দিতে, কালকে থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। এই বলে ইমন চলে যায়। অন্যদিকে তেজে ছোটকা বলে সুধা যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তুইও তো মিথ্যে কথা বলেছিস। প্রথম সুধার অতীতের কথা সবাইকে লুকিয়ে তুই বিয়ে করেছিস, তারপর একের পর এক মিথ্যে কথা তো তুই বলেই চলেছিস। তখন তেজ বলে হ্যাঁ আমি ঠাম্মিকে খুশি রাখার জন্য মিথ্যে কথা বলে চলেছি, তার জন্য আমি অনুতপ্ত। তখন তেজে ছোটকা বলে আর তুই কি মার পছন্দের জন্যই সুধাকে বিয়ে করেছিস, নাকি তোর মনে আবারও কেউ জায়গা করে নিয়েছিল, তোর মনে ভালোবাসার ছোঁয়া লেগেছিল, সত্যি করে বলতো? তখন তেজ সুধার কথাগুলো ভাবতে থাকে, আর তেজে ছোটকাও বলে আমি তোর চোখে সুধার জন্য ভালোবাসা দেখেছি, আর সেটা কখনোই মিথ্যে হতে পারে না। অন্যদিকে সুধা ছাদের টবগুলোকে সাজাতে থাকে আর বলে যতই বৃষ্টি হোক না কেন আমি কাজ শেষ না করে যাব না। অন্যদিকে তেজে ছোটকা বলে তুই সুধার অতীতের ব্যাপারে সব কিছু জানতে চেয়েছিলিস, কি ঘটেছিল ওর সাথে? তখন তেজ বলে না আমি জানতে চাইনি। তখন তেজে ছোটকা বলে তুই শুধু সুধাকে ভালোবাসবি, ওর ভালো দিকটা নিবি, ওর খারাপ দিকটা নিবি না, তা তো হতে পারে না। ভালোবাসলে সব দিক থেকেই ভালোবাসতে হবে। একটা মেয়ে একবার কষ্ট পেয়েছে তাই বলে তুই ওকে বারবার কষ্ট দিস না। বাইরে ঝড় উঠেছে, সুধা ছাদে একা একা আছে, তুই যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে ওকে ফিরিয়ে নিয়ে আয়। এই বলে ছোটকা সেখান থেকে চলে যায়, আর তেজ ছোটকার কথাগুলো ভাবতে থাকে। তারপর তেজ ঘড়ি দেখে আর বলে উনি এখনও কি করছে ছাদে, যাই গিয়ে একবার দেখে আসি। তারপর বলে না থাক যাব না, উনি যখন চ্যালেঞ্জটা নিয়েছে তখন একাই করুক, যখন পারবে না তখন গুটি গুটি পায়ে ঠিক চলে আসবে। অন্যদিকে সুধা কাজ শেষ করে দরজার কাছে আসে আর দেখে দরজা বাইরে থেকে লক করা। তখন সুধা মনে মনে বলে দরজা বাইরে থেকে কে লক করলো? তারপর সুধা তেজকে ডাকতে থাকে কিন্তু কেউ শুনতে পায় না। তারপর এদিকে বৃষ্টির সাথে বাজও পড়তে থাকে আর সুধা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে তেজ ঘরে ঘুমিয়ে পড়ে, তারপর হঠাৎ ঘুম ভেঙে দেখে 2টো বাজে, সুধা এখনো ফেরেনি। তখন তেজ বলে উনি এখনো কি করছে, এখনো ফিরলো না কেন? তারপর তেজ ছাদে গিয়ে দেখে ছাদের দরজা ভিতর থেকে লক করা। তখন তেজ বলে ছাদের দরজা তো ভিতর থেকে লক করা, তার মানে উনি ছাদে নেই, তাহলে কোথায় গেল? তারপর তেজ সুধাকে বাড়িতে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না, আর মনে মনে বলে তাহলে কি উনি ছাদেই আটকে পড়ে আছে? তারপর তেজ সুধাকে খুঁজতে ছাদে যায় আর গিয়ে বলে বাহ খুব সুন্দর তো ছাদটা সাজিয়ে ফেলেছেন, কিন্তু উনি কোথায়? তারপর তেজ সুধাকে ডাকতে থাকে আর দেখে একটি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে আছে, আর সুধা তার পাশে বসে আছে। তখন তেজ ইলেকট্রিক তারটাকে সরিয়ে সুধাকে গিয়ে বলে আপনি এখানে কি করছেন? কিন্তু সুধা কিছুই বলে না। তারপর তেজ সুধাকে অনেকবার ডাকতে থাকে কিন্তু সুধা সাড়া দেয় না। তখন তেজ ভয় পেয়ে যায় আর বলে কি হলো আপনার? তখন তেজ সুধার গায়ে হাত দিয়ে দেখে সুধার গা জ্বরে পুড়ে যাচ্ছে আর সুধার কোনো জ্ঞান নেই। তারপর তেজ সুধাকে কোলে তুলে নিয়ে এসে বিছনায় শুয়ে দেয় আর বলে ঠান্ডায় তো উনি কাঁপছেন।
তার মধ্যে ভিজা শাড়ি পরে আছে, ওনার শাড়িটাও তো বদলাতে হবে। ভিজা শাড়ি পরে থাকলে তো ওনার জ্বরটা বাড়বে। তারপর তেজ সুধাকে এসে ডাকতে থাকে আর বলে, সুধা আপনি শুনতে পাচ্ছেন, আপনার শাড়িটা তো বদলাতে হবে, নয়তো আপনার জ্বর আরও বাড়বে। কিন্তু সুধার কোনো জ্ঞানই থাকে না। তখন তেজ নিজে নিজে বলে, আমারই উচিত হয়নি সুধাকে ওখানে একা রেখে আসার। আর ছাদের দরজাটাও তো লক হয়ে গেছিল, উনি হয়তো অনেক ডেকেছে কিন্তু আমি শুনতে পাইনি, কারণ আমি তো ইডিয়েটের মতন ঘুমাচ্ছিলাম। আমার জন্য সুধা আজকে এতটা কষ্ট পেল, শুধুমাত্র আমার জন্য। তারপর তেজ সুধাকে বলে, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কিন্তু ওনার শাড়িটা তো এখন বদলাতে হবে। কিন্তু আমি এখন যাকেই ডাকি না কেন সে আমাকে হাজারটা প্রশ্ন করবে, কেন এটা হলো। তবে কি ছোটকার কথাই ঠিক, আমি ওনাকে একটা সুন্দর জীবনের বদলে আমি ওনার জীবনটা দুর্বিষহ করে তুলেছি। আমি না চাইতেই উনি আমার পাশে ছিল, আমার সেবা যত্ন করেছে, কিন্তু তার বদলে শুধু তো উনি অপমানই পেয়েছে। তারপর তেজ আলমারি থেকে একটি শাড়ি বের করে আনে আর বলে, হয়তো এটা করা আমার উচিত হচ্ছে না, কিন্তু এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায়ও নেই। তারপর তেজ নিজেই সুধার শাড়িটা বদলাতে থাকে।